আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। যারা ঘরে বসে ক্লাস দেখছো, ভালো করে একটু দেখো। তোমাদের যেহেতু সুযোগ হয় নাই সরাসরি ক্লাস করার, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস একটু শর্ট করে দেওয়া হয়েছে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পরীক্ষা হবে। এই পরীক্ষায় তোমাদের এই 8টা প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, আর 25 নম্বরের এমসিকিউ থাকবে, অর্থাৎ 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তোমরা 2টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নিবে। এই এই চতুর্থ অধ্যায়টা অবশ্য তোমাদের প্র্যাকটিক্যাল। তোমাদের যদি প্র্যাকটিক্যাল হতো ল্যাবে এনে তোমাদের আমি ক্লাসটা করতাম, কিন্তু সময় ও সুযোগ হয় নাই। তোমরা যখন 9-এ উঠবে আমি তোমাদের এই ক্লাসগুলো দেখিয়ে দিব, আমি করে দিব। এখন তোমরা তোমাদের বইয়ের 51 পৃষ্ঠা ভার করো। স্প্রেডশিটের ব্যবহার, অধ্যায় 4, 51 পৃষ্ঠা, অধ্যায় 4, স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিটের ব্যবহার। এই অধ্যায় শেষে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্প্রেডশিট কি বা স্প্রেডশিট কেন হলো বা স্প্রেডশিট কিভাবে আসলো সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। তোমরা আগেই জানো যে কখনো পাথরে, কখনো গাছের বাকলে বা গাছে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এ চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এ চেষ্টা থেকে মানুষ কি আবিষ্কার করে? অ্যাবাকাস, একটি গণনা যন্ত্র, একটি কাউন্টিং ফ্রেম। তোমাদের বইতে হয়তো নেই, সেটা তোমার ইউরোপ, চীন, রাশিয়া এগুলা তৈরি করেছে ওইসব দেশে। তারপরে তোমার এগুলা তৈরি করা হতো তোমার দিয়ে, এই যে উড, মেটাল, ব্যাম্বো, এগুলো দিয়ে তোমার তৈরি করা হতো। এটা হচ্ছে অ্যারাবিক নিউমেরিক্যাল সিস্টেম। তাহলে অ্যাবাকাস হচ্ছে, অর্থাৎ তোমাদের বইয়ে আছে দেখো, এই যে অ্যাবাকাস, এটা হচ্ছে তোমার কাউন্টিং, অর্থাৎ এতে যারা ব্লাইন্ড, অন্ধ, তারাও হিসাবের কাজ করতে পারে সহজে। এখানে দেখো গুটি আছে, গুটি ধরে ধরে তোমার হিসাব রাখা হতো। এটার নাম হচ্ছে অ্যাবাকাস, মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা একটি এমসিকিউ পেলাম যে প্রথম যে মানুষ লেখা গণনা যন্ত্রের হয়েছে, সেটার নাম হচ্ছে কি? অ্যাবাকাস। তাহলে দেখো, এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। আজ থেকে কত বছর আগে? 50 বছর আগে মানুষের হিসাব রাখার কৌশল ছিল কি? কাগজ এবং কলম। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। যখন তোমার কাগজ কলমে হিসাব করতো তখন মানুষের একটু কষ্ট হতো। তখন এই সময় তোমার ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে তোমার স্বস্তি দেয়। তোমরা অবশ্যই ক্যালকুলেটর চিনো, সবাই, তোমার ছোট থেকে বড় সবাই ক্যালকুলেটর চিনো। তোমাদের বইয়ে দেখা আছে, দেখো অনেক ধরনের ক্যালকুলেটর আছে এখন বর্তমানে। তাহলে তোমরা জানো কিনা জানি না, ক্যালকুলেটর আবিষ্কার করছে পাস্কেল। তোমরা এটা মনে রাখবে যে ক্যালকুলেটর আবিষ্কার করা হয়েছে, যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে পাস্কেল। দেখো, তবু জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। তোমার অ্যাবাকাস আবিষ্কার পরে হয়েছে কি?
কম্পিউটার এই তোমার ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে তোমার মানুষের স্বস্তি আসছে, কিন্তু তোমার সমস্যা থেকেই যায় এবং হিসাবের কাজটা দীর্ঘ সময় লাগে। এ সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের ফলে। তোমরা নিশ্চয়ই কম্পিউটার দেখেছো, আমাদের স্কুলে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তোমরা অবশ্যই দেখেছো। তাহলে তোমরা আরেকটু জেনে রাখো যে অ্যাবাকাসের পরে আবিষ্কার হয়েছে তোমার ক্যালকুলেটরের পরে কি আবিষ্কার হয়েছে? কম্পিউটার। এখানে কিন্তু 3টা ধাপ আছে। তাহলে তোমরা একটু মনে রাখো যে এখন কম্পিউটার আবিষ্কার করছে কি? কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, কে আবিষ্কার করছে? তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে বা পড়ে আসছো। কম্পিউটার আবিষ্কার করছে তোমার চার্লস ব্যাবেজ। তোমরা অবশ্যই নামটি শুনেছ, হয়তোবা এই নাম এটা শোনো নাই যে মাইক্রো কম্পিউটারকে আবিষ্কার করছে। এখানে কিন্তু তোমার কম্পিউটার আবিষ্কার করছে একজন, আর মাইক্রো কম্পিউটার আবিষ্কার করছে আরেকজন। তার নাম হচ্ছে জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান। তাহলে প্রথম আমরা একটু রিপিট করি, প্রথম গণনাযন্ত্রের নাম কি? অ্যাবাকাস। এটা হচ্ছে একটা কাউন্টিং ফ্রেম। আর তোমার এটা কি দিয়ে তৈরি করা হয়? উড, ব্যাম্বো, বিভিন্ন ধরনের মেটাল দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে অ্যারাবিক নিউমেরিক্যাল সিস্টেম। তাহলে দেখো, এই প্রথম আবিষ্কার হয়েছে অ্যাবাকাস। তারপর কত বছর আগে তোমার মানুষের হিসাব রাখার জন্য কাগজ কলম ছিল? 50 বছর আগে। 2, খাতা কলমে হিসাব রাখা হতো কত বছর আগে? 50 বছর আগে। তাহলে তোমার 3 নাম্বার হচ্ছে হিসাবের ক্ষেত্রে মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দেয় কি? মানুষকে হিসাবের স্বস্তি দেয় কি? ক্যালকুলেটর। তারপর আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারি তোমাদের, যে 4 নম্বরে ক্যালকুলেটর কে আবিষ্কার করেছেন? ক্যালকুলেটর কে আবিষ্কার করে? পাস্কেল। তাহলে দেখো, এই ক্যালকুলেটর আবিষ্কার করার পরেও তোমার হিসাবের কাজটা জটিল ও দীর্ঘ হয়। তারপরে আবিষ্কার হয় কি? কম্পিউটার। তাহলে কম্পিউটার আবিষ্কার করে কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ। এখানে দেখো, শুধু কম্পিউটার আবিষ্কার করছে তোমার চার্লস ব্যাবেজ, কিন্তু আরেকটা কম্পিউটার আছে যেটা হচ্ছে মিনি কম্পিউটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি সেটা একটু আগে আলোচনা করেছিলাম। বলো তো দেখি, তোমাদের মিনি কম্পিউটার কে আবিষ্কার করেছেন? তোমরা নিশ্চয়ই উত্তর দিবে যে মিনি কম্পিউটার আবিষ্কার করছেন জন ভন নিউম্যান। কারণ কম্পিউটারের সাথে সাথে মিনি কম্পিউটারটা তোমাদের জড়িত জানা দরকার, সেজন্য আমি লিখছি। তোমাদের বইয়েতে অবশ্য নাই। মিনি কম্পিউটার আবিষ্কার করেন জন ভন নিউম্যান।
তোমরা নিশ্চয়ই সাথে সাথে এই জিনিসগুলো লিখেছো। এখন আমি তোমাদের একটা চার্টের মাধ্যমে আমি দেখাই দেই। তাহলে প্রথম আবিষ্কার হয়েছে অ্যাবাকাস, তারপর ক্যালকুলেটর, তারপর কম্পিউটার। প্রথম গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস, তারপর ক্যালকুলেটর, তারপর হচ্ছে কম্পিউটার। ক্লিয়ার বিষয়টি? আচ্ছা, এখন দেখো তোমাদের স্প্রেডশিটের ধারণা। যদি পরীক্ষার মধ্যে আসে যে মানুষের হিসাব রাখার জন্য গণনা যন্ত্রের শেষ ধাপটির নাম কি, তোমরা নিশ্চয়ই উত্তর দিবে যে সেটার নাম হচ্ছে কম্পিউটার। তোমাদের মানুষের হিসাবের কিছুটা স্বস্তি দেয় কোনটি? ক্যালকুলেটর। এখন আমরা আসি তোমার স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে সরানো বড় মাপের কাগজ। তোমরা নিশ্চয়ই একটা খাতার বা বই খুললে বা খাতা খুললে দেখবা যে সরানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। তোমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তোমার আর্থিক হিসাব রাখার জন্য, তোমার এই সংরক্ষণের জন্য অর্থাৎ সেভ রাখার জন্য তোমার এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে রো কলাম একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়। একটা ব্যবসার পূর্ণাঙ্গ যে আর্থিক চিত্র আছে, আর্থিক আয় ব্যয় আছে, সেগুলো তোমার ওইখানে তোমার তুলে ধরা হয় বড় কাগজের মধ্যে। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এখন তোমাদের বড় বড় যে সরানো বড় মাপের কাগজ ছিল আর্থিক প্রতিষ্ঠানে, সেই কাগজ বাদ দিয়ে এখন সেই স্থানটা দখল করে নিয়েছে কম্পিউটার নির্ভর সফটওয়্যার স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। এর ফলে তোমার নানা কারণে তোমার কম্পিউটার ভিত্তিক যে স্প্রেডশিট প্রোগ্রাম সেটা তোমার জনপ্রিয় হয়ে গেছে। তাহলে আমরা এখন কি পাইলাম? স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? সরানো বড় মাপের কাগজ। সরানো বড় মাপের কাগজ। তাহলে কোন প্রতিষ্ঠানে তোমার এই হিসাবের কাজ করার জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হতো? বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। কোথায় এ ধরনের কাগজ ব্যবহার করা হতো? ব্যবসা প্রতিষ্ঠানে। কোথায়? বড় মাপের কাগজ ব্যবহার করা হতো ব্যবসা প্রতিষ্ঠানে। ব্যবসা প্রতিষ্ঠানে। এটা কিসের হিসাব রাখার জন্য? ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব রাখার জন্য। আর্থিক হিসাব রাখার জন্য। সেজন্যই তোমার সেই স্প্রেডশিট প্রোগ্রামটা
জনপ্রিয় হয়ে গেছে। এখন দেখো 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বেসিক ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার কি করে উদ্ভাবন করে আবিষ্কার করে। কত দশকে? 70 দশকে। কোন কোম্পানি? সেটা হচ্ছে অ্যাপল কোম্পানি। তোমরা বিভিন্ন ধরনের কোম্পানির নাম শুনছো। অ্যাপল একটা কোম্পানির নাম কম্পিউটার জগতে, মাইক্রোসফট একটা কোম্পানির নাম তোমার কম্পিউটার জগতে। তোমার সর্বপ্রথম যে স্প্রেডশিট প্রোগ্রামটা আবিষ্কার হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে বেসিক ক্যালক। এটা কোন কোম্পানি তৈরি করেছে? অ্যাপল কোম্পানি। এটা কত সালে তৈরি হয়েছে? 70 দশকে। তাহলে দেখো অনেক স্প্রেডশিট প্রোগ্রাম রয়েছে। স্প্রেডশিট প্রোগ্রাম তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে এক্সেল। তোমরা এক্সেল জনপ্রিয় একটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম। এখন দেখো প্রথম তো বেসিক ক্যালক তোমার স্প্রেডশিট প্রোগ্রাম উদ্ভাবন হয়েছে, সেটা 70 দশকে। এর পরবর্তীকালে মাইক্রোসফট কোম্পানি তোমার মাইক্রোসফট এক্সেল নামে স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে। তাহলে এক্সেল প্রোগ্রাম কে তৈরি করে? কোন কোম্পানি? নিশ্চয়ই তোমরা বলবে মাইক্রোসফট কোম্পানি। তারপরে দেখো ওপেন অফিস ক্যালক ক্যাসপ্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। তারপরে দেখো কি ওপেন অফিস ক্যালক আর ক্যাসপ্রেড নামে তোমার স্প্রেডশিট সফটওয়্যার কি হয়? উদ্ভাবিত হয়। তাহলে বর্তমানে এখন বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির কি? তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। যাদের বাসায় কম্পিউটার আছে তোমরা সবাই চিনো আশা করি। তাহলে এখন দেখো এখানে তোমার বইয়েতে দেখা আছে, দেখো এই যে দেখো বেসিক ক্যালক। বেসিক ক্যালকের আইকনটা, ছবিটা দেখো। বেসিক ক্যালকের এই ধরনের চিহ্ন থাকলে সেটা হবে বেসিক ক্যালক। তোমাদের পরীক্ষা আসতে পারে এই আইকন দিয়া, যে উপরের কোনটি? বেসিক ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার। তারপরে তোমরা দেখতে পারো যে এক্সেল, এই যে দেখো সবচেয়ে জনপ্রিয় মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। তারপরে দেখো ওপেন অফিস ক্যালক। এই চিত্রটা তোমরা সবাই খেয়াল করে রাখবে, এগুলো দিয়ে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে এখন দেখো আমি তোমাদের যা যা পড়াইলাম সেগুলো একটু দেখো আবার। সর্বপ্রথম স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি? সেটা বেসিক ক্যালক। আমি একটু ইংলিশে লিখি, বেসিক ক্যালক। বেসিক ক্যালক। তাহলে বেসিক ক্যালক কোন কোম্পানি তৈরি করে? বেসিক ক্যালক কোন কোম্পানি তৈরি করে? অ্যাপল কোম্পানি। তারপর দেখো এখান থেকে 3টা প্রশ্ন হয়। বেসিক ক্যালক
কোন শতকে আবিষ্কৃত হয়? কোন শতকে? 70 শতকে, 70 দশকে। সত্তর দশকে। এখন দেখো স্প্রেডশিট প্রোগ্রামের নামগুলো দেখো, অনেকগুলো স্প্রেডশিট প্রোগ্রাম আছে। স্প্রেডশিট প্রোগ্রামের নামগুলো দেখো। এক নম্বরে বেসিক্যাল, দুই নম্বর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তারপরে হচ্ছে ওপেন অফিস ক্যালক, ওপেন অফিস ক্যাল। তারপরে হচ্ছে ক্যাসপ্রেড, 4 নাম্বার হচ্ছে ক্যাসপ্রেড। EREAD। এখন দেখো কয়টা পাইলাম আমরা? স্প্রেডশিট প্রোগ্রামের নাম বেসিক্যাল, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যাল, ক্যাসপ্রেড। এই 4টা হচ্ছে তোমাদের কি স্প্রেডশিট প্রোগ্রামের নাম। এই স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা তোমাদের নিজেদের প্রয়োজনেও সংসারের হিসাব রাখার জন্য, তোমাদের দোকানেও হিসাব রাখার জন্য এই ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে পারো। তাহলে তোমাদের কাছে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমি স্প্রেডশিট প্রোগ্রামের নামগুলো লিখলাম, এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামের নাম বলো। নিশ্চয়ই তোমরা জানো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, সবাই একসুরে উত্তর দিবে যে মাইক্রোসফট এক্সেল। আমি যদি বলি যে এই মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিটটি কে তৈরি করেছে, কোন কোম্পানি, তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এটা তো সহজ উত্তর, সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। পৃথিবীর মধ্যে মাইক্রোসফট কোম্পানি আর অ্যাপল কোম্পানি কিন্তু বিখ্যাত কোম্পানি। তোমরা এটা জানো যে মাইক্রোসফট কোম্পানি কে তৈরি করেছে বা কার প্রতিষ্ঠান? জানো? জানো না মনে হয়। কে তৈরি করেছে জানো এই প্রতিষ্ঠানটা? বিল গেটস। তোমরা বিল গেটসের নাম শুনছো না? বিল গেটস মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা, বিশ্বের ধনী ব্যক্তি বিল গেটস। তোমরা পরবর্তী ক্লাসে গেলে বিল গেটস সম্পর্কে জানতে পারবা। এখন দেখো এখানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এবং বহুল ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই এই লেখাগুলো লিখছো, তাহলে আমি এখন কি মুছে ফেলতে পারি? এখন তোমাদের আসি, এতক্ষণ আমরা স্প্রেডশিট কিভাবে হলো, কিভাবে আসলো, কিভাবে শুরু হলো ধারণাটা, এবং কোথা থেকে শুরু হলো আমরা জানলাম।
স্প্রেডশিট প্রোগ্রামের নামও জানলাম এবং স্প্রেডশিট কোথায় ব্যবহার করা হয় এটাও জানলাম। এখন আমরা জানবো যে স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট প্রোগ্রামটা কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। ওয়ার্কবুক কথাটা কি? কাজের বই। ওয়ার্কবুক কথাটা হচ্ছে কাজের বই। এটা আমরা কখনো কখনো ওয়ার্কবুক হিসেবে ব্যবহার করি। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমন একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তোমরা এই যে আমি একটু আগে আলোচনা করলাম তোমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব রাখার জন্য, সংরক্ষণ করার জন্য বড় মাপের রোল করা কাগজ ব্যবহার করা হয় হিসাব রাখার জন্য। তোমার সেটাই তোমার এই রেজিস্টার খাতা। তোমরা হয়তো আমাদের প্রতিষ্ঠানে অনেক বড় রেজিস্টার খাতা দেখেছো। এই রেজিস্টার খাতায় দেখতে পাচ্ছ যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, এমন উঁচা। তেমনি ওয়ার্কবুকে অর্থাৎ কাজের বইয়ে তোমার অনেকগুলো ওয়ার্কশিট অর্থাৎ কাজের পৃষ্ঠা কি থাকে। এক একটা ওয়ার্কশিটের বহু সংখ্যক সারি কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো। দেখো এখন তোমাদের আমি একটি চিত্রের মাধ্যমে যে ওয়ার্কশিট, তোমার এখানে যে ওয়ার্কশিটে বহু সংখ্যক কলাম এবং রো থাকে, সেগুলো তোমাদের আমি একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। সবাই একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা অবজেক্টিভ থাকি। তোমাদের হয়তো বা এবছর জিএসসি পরীক্ষা হবে না, স্কুলে পরীক্ষা হবে। প্রতি বছরই তোমাদের পরীক্ষাগুলোতে এক একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই এমসিকিউ থাকে। এখানে দেখো আমি তোমাদের ওয়ার্কশিট বানাইতেছি, কিন্তু দেখো এটা হচ্ছে তোমাদের ওয়ার্কশিট। এখন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এদিকে আমি লিখলাম 1 2 3 4। এখানে দেখো আমি এ বি সি ডি ই এফ। এখন তোমাদের দেখো এ বি সি এগুলো হচ্ছে কি কলাম। এগুলো তোমার দেখো উপর দিক থেকে নিচের দিকে, উপর দিক থেকে নিচের দিকে এ কলাম নেমে আসছে, বি কলাম উপর থেকে নিচের দিকে নেমে আসছে। এটা কি কলাম। তাহলে আমরা এখন কি বুঝবো? এ বি সি দিয়ে কি বুঝায়? এ বি সি দিয়ে বুঝায় সিও কলাম, কলাম বুঝায়। এবং 1 2 3 1 2 3 4 দিয়ে বোঝায় 1 2 3 4 দিয়ে বোঝায় কি রো। 1 2 3 4 দিয়ে বোঝায় রো। এবং ছোট ছোট ঘরগুলোকে কি বোঝায়? এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ঘরগুলো, এই ছোট ছোট ঘরগুলোকে বোঝায় কি তোমার? এই যে দেখছো ছোট ছোট ঘরগুলো, এগুলো কি বোঝায় কি?
এগুলো বোঝায় সেল, এগুলো বোঝায় সেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করেই বুঝতে পারছো যে এ দিয়ে এ, বি সি দিয়ে বোঝায় কলাম, 1 2 3 4 এগুলো দিয়ে বোঝায় রো। আর এখানে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে বোঝায় কি? রো। ছোট ছোট ঘরগুলো দিয়ে বোঝায়, সরি, ছোট ছোট ঘরগুলো দিয়ে বোঝায় সেল। আশা করি তোমরা স্প্রেডশিট সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছো। তোমরা আশা করি ভালো করে ক্লাস করবে। এই করোনা মহামারীতে তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, যেহেতু তোমাদের আইসিটিটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 9-এ গেলে অনেক কিছু বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য তোমরা ভালো করে লেখাপড়া করবে। এবং যদি বাইরে বের হও, বাইরে সচরাচর বের হবে না, কোনো কাজ হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে এবং নিজেকে সুরক্ষা রাখবে। আমি তোমাদের একটা প্রশ্ন লিখে দিচ্ছি, বাড়ির কাজ। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? স্প্রেডশিটের নামগুলো লিখো। এই তোমাদের বাড়ির কাজ ছিল। স্প্রেডশিটের সম্পর্কে ধারণা। আমাদের ক্লাস শেষ হয়ে আসছে। তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।